ঠিক আছে, চলুন তাহলে আমি পিডিএফটা ওপেন করছি একবার। ঠিক আছে, কোডটা ওপেন করি, কোডের ভেতর দেখলে বুঝতে পারবো। স্যার ডিফল্ট ভ্যালু তো? ইয়েস, ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু তো ছিল আই গেস, আমার মনে নেই, আমি দেখে দিচ্ছি এক সেকেন্ড। কত তারিখ ছিল আগের দিন? 18 তারিখ আই গেস, 18। ওই শেষ ওই অ্যানোনিমাসটা না কি এটা ছিল ওইটাই না? অ্যানোনিমাস ফাংশন ওখানে বলেছিলাম, জাস্ট ওটা করানো তো হয়নি। হ্যাঁ, এই যে, ঠিক আছে। তো এখানে নামটা আমি বলে দিয়েছিলাম, জাস্ট অ্যানোনিমাস ফাংশন বলে ওটার নাম ছিল জাস্ট দেওয়া। তো অ্যানোনিমাস ফাংশন কি হয় আমি বলেছিলাম, সেটা পিডিএফ এর মধ্যে নেই, সেটা আপনি যদি সার্চ করে দেখতে চান দেখতে পারেন। বাট মোটামুটি একটাই জিনিস, সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন তাকেই বলে যার কোনো নাম হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অর্থাৎ যে ফাংশন বানানোর সময় আমরা তাকে কোনো নাম প্রোভাইড করি না। যেমন এখানে অ্যানোনিমাস ফাংশন কোনটা, এটা এইটুকু, এটা কিন্তু অ্যানোনিমাস, পুরোটা কিন্তু অ্যানোনিমাস না। কারণ আমি এখানে ফাংশন এক্সপ্রেশন ইউজ করেছি ভেরিয়েবলের মাধ্যমে। যদি আপনি যদি এর মধ্যে শুধুমাত্র অ্যানোনিমাস ফাংশন কোনটা যদি জিজ্ঞেস করেন, তাহলে বলতে হবে এইটুকু, জাস্ট যেটুকু আমি হাইলাইট করছি। কারণ এখানে ফাংশনে দেখুন কোনো নাম নেই। ঠিক আছে, এটাই হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। না, অ্যানোনিমাস মানেই যার কোনো নাম পরিচয় নেই, সেটাই হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার আজকের ক্লাসে আজকে আমরা কি কি করব বলে দিই। আজকে আমরা নতুন কিছু জিনিস দেখব, ফাংশনসের মধ্যেই থাকবে সেগুলো অবভিয়াসলি। তো সেগুলো একবার ওপেন করি, তারপর এক এক করে দেখানো যাবে। ওকে, তো তার ফাংশনসের ব্যাপারে যে পিডিএফ এ যে জিনিসগুলো রয়েছে অলরেডি, তার বাইরেও আমি কিছু কিছু জিনিস দেখাবো। তো পিডিএফ এর ভরসায় আমি এই জন্য থাকি না, তো যারা যারা ক্লাসটা মন দিয়ে করছেন তারাই জিনিসটা পারবেন করতে। ওকে, তো সেগুলো একবার স্টার্ট করা যাক। আমরা কোন অবধি করেছিলাম আগের দিন? ফাংশন এক্সপ্রেশন অবধি। ঠিক আছে, এই অবধি আমাদের হয়েছিল। দেখুন এর পরে কি কি আছে, আমি একটু জুম ইন করছি। এরপরে কি কি আছে আমাদের? এরপরে আছে অ্যারো ফাংশন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, অ্যারো ফাংশন কেন ইউজ করি আমরা, নর্মাল ফাংশনের বাইরে গিয়ে কেন অ্যারো ফাংশন ইউজ করব, এই সমস্ত জিনিসগুলো আজকের ক্লাসে বলবো আমি। তারপরে দেখুন এখানে লেখা আছে অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশনের একটা আলাদা করে কোড আমি এখানে দিয়ে রেখেছি, এটা হয়তো আগের দিন বলেছিলাম, কারণ জাস্ট একটা চ্যালেঞ্জ হিসেবে দেওয়ার জন্য। এখানে কিন্তু অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে লেখাই আছে। ঠিক আছে, এখান থেকে কি আপনি পড়ে নিতে পারবেন। তারপরে আজকে হবে কি, কল ব্যাক ফাংশন। এটা তো মানে হদ্দ লেভেলের ইম্পর্টেন্ট, এটা তো মিস করলে একদমই মিস। ঠিক আছে, তো অ্যানোনিমাস ফাংশন, কল ব্যাক ফাংশন, অ্যারো ফাংশন, এগুলো হচ্ছে আজকের দিনের টপিক। তার বাইরেও একটা জিনিস করাবো, সেটা হচ্ছে আই ট্রিপল ই। ঠিক আছে, কি বললাম? আই, অর্থাৎ আই, লেটার আই, তারপরে তিনটে ই। ঠিক আছে, আই ট্রিপল ই কি জিনিস হয়? আই ট্রিপল ই বলো তো, এক সেকেন্ড দেখে নি। আই ট্রিপল ই, না আই ট্রিপল ই সরি, ওটার নাম কি জানো? আমি তো ভুলে গেলাম। এক সেকেন্ড। তো আগে ঠিক আছে, ওটা পরে একবারে করবো। তো আগে কিছু কিছু জিনিস আগে করে নিই। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। প্রথমে তাহলে শুরু করছি আমরা কোথা থেকে? অ্যারো ফাংশন থেকে। ঠিক আছে, অ্যারো ফাংশন থেকে আমরা স্টার্ট করব, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের বাকি কোডের দিকে। তো ভিএস কোডটাকে ওপেন করছি। তো এখানে গিয়ে আমি নতুন একটা ফোল্ডার বানাই। এখানেই বানানো যাক, নিউ ফোল্ডার। আচ্ছা এক সেকেন্ড, ডুপ্লিকেট করে দিই ওটাকে, ডুপ্লিকেট, রিনেম। ওকে, ফাংশনস পার্ট 3 লিখে রাখি, কারণ আজ 3 দিন হয়তো ফাংশনস হচ্ছে, আই গেস 3 দিনই তো, নাকি তার বেশি হয়েছে আমার ঠিক খেয়াল আসছে না। 3 দিনই হয়তো হচ্ছে, আগের সপ্তাহ থেকেই তো ফাংশন। 3 দিন অথবা 3 বার, যা কিছু একটা হবে, আমার মনে নেই। ঠিক আছে, তো আমাদের কাজ দিয়ে দরকার, তো অত কিছু মনে রেখে লাভ নেই, চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো অলরেডি একটা ফাইলে প্রেজেন্ট আছে। তো আমি এখানে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে গো লাইভ করে দিচ্ছি এটাকে। হয়ে গেছে, এবার এখানে কনসোলে আমাদের কাজ সব। তো কনসোলটাকে ওপেন করছি, একটু জুম ইন করে দিই। অলরাইট, ঠিক আছে, এবার তাহলে শুরু করা যাক আমাদের অ্যারো ফাংশন থেকে। ঠিক আছে, আই গেস অ্যারো ফাংশন থেকেই হবে, ইয়েস অ্যারো ফাংশন থেকে। ঠিক আছে, অ্যারো ফাংশন কি হয়, আমরা অ্যারো ফাংশন কেন ইউজ করব, সিম্পলি যদি বলি, অ্যারো ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে ES6 বলে যে জিনিসটা হয়। ES6 কথার অর্থ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন, যেটা আমি যখন ক্লাস করাচ্ছিলাম বেসিক ক্লাসে আমি বলেছিলাম ES6 বলে একটা জিনিস হয়, ওটা জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন, মানে একটা আইডেন্টিফিকেশন বোঝায়। কারণ জাভাস্ক্রিপ্ট আজকে তৈরি হয়নি, জাভাস্ক্রিপ্ট কিন্তু 1995 সাল থেকে চলে আসছে। তো সেরকম আস্তে আস্তে আমাদের ওটা চেঞ্জ হতে হতে, ভার্সন চেঞ্জ হতে হতে আজকে 2025-এ লেটেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ES6, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন। তো ES6-এ আমাদের অ্যারো ফাংশন বলে জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের মধ্যে। কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল? কারণ এটা আমাদের যে নর্মাল ফাংশন, যেগুলো আমরা কেমনভাবে বানাই, নর্মাল ফাংশন আমরা লিখি কেমনভাবে একটু আমি দেখিয়ে দিচ্ছি, আমরা জানি অলরেডি। জাস্ট আমরা লিখি ফাংশন কিওয়ার্ড, তারপরে ফাংশনের একটা নেম দিতে হয় আমাদের, আমি এখানে এরকম করে লিখে রাখছি ফাংশন আন্ডারস্কোর নেম। ঠিক আছে,
তারপরে এখানে আমি একটা কার্লি ব্রেস দেবো, একটা প্যারেন্থেসিস, একটা কার্লি ব্রেস, ঠিক আছে। এখানে যায় আমাদের ফাংশনের বডি। এটা আমি কেন বানাচ্ছি বলবো। ফাংশন বডি, আর এদিকে আমাদের রিটার্ন স্টেটমেন্ট যদি দিয়ে থাকি তাহলে সেটা, অর্থাৎ লাস্টে গিয়ে আমাদের রিটার্ন কিছু একটা করি, আমি এখানে রিটার্ন 0 দিয়ে রাখছি, ঠিক আছে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা ফাংশনের স্ট্রাকচার। অর্থাৎ এইভাবেই আমরা ফাংশন বানিয়েছিলাম এতদিন, আর এইভাবেই এটা অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিশনাল ফাংশন, অর্থাৎ এটা আমাদের একদম প্রথম থেকে চলে আসছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। কিন্তু আফটার ES6, অর্থাৎ আফটার ES6 আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল কি, অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের সিনট্যাক্স অথবা অ্যারো ফাংশন লেখার যে ধরন সেটা একটুখানি ডিফারেন্ট, ঠিক আছে। একটুখানি ডিফারেন্ট বলতে সেখানে আমাদের প্রথম কথা কোনো ফাংশন কিওয়ার্ড লাগে না, ওটাকে আমরা বানাই একদম প্রথম থেকে, যেমন আমরা এখানে বানিয়েছি ফাংশন এক্সপ্রেশন, আমরা এইভাবেই ওটাকে বানাই, ঠিক আছে। কিন্তু তার মধ্যে একটুখানি ডিফারেন্ট আছে। কিভাবে করব, ধরুন আমি নতুন একটা ফাংশন বানাবো, অ্যারো ফাংশন, তো আমি এখানে কি করব, একটা ভেরিয়েবল বানাবো, ঠিক আছে। তো আমি এখানে অ্যারো ফাংশন বলে লিখে রাখছি, এরকম করে নাম দিচ্ছি অ্যারো, সরি অ্যারো FUNC মানে ফাংশন, ঠিক আছে। অথবা এইভাবে পুরোটা লিখে রাখি। এবার এটা আমাদের ভেরিয়েবল যেভাবে ডিফাইন করি আমরা সেইভাবেই আমরা এটাকে বানাই। এরপরে আমাদের দিতে হয় একটা ইকুয়াল টু, ঠিক আছে। এরপরে আমাদের একটা ইকুয়াল টু দিতে হয়। যদি আপনার ফাংশন এক্সপ্রেশনটা মনে থাকে, ইকুয়াল টুর পরে আমরা একটা ডাইরেক্ট অ্যানোনিমাস ফাংশন একে পাস করে দিচ্ছিলাম। কি করছিলাম, একটা অ্যানোনিমাস ফাংশন একে পাস করে দিচ্ছিলাম, অর্থাৎ একটা অ্যানোনিমাস ফাংশন দিয়েই আমরা ফাংশন এক্সপ্রেশন লিখছিলাম। অ্যারো ফাংশনে আমরা এখানে কোনো ফাংশন কিওয়ার্ড লিখি না, জাস্ট আমরা এখানে প্রথমে কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট লিখবো, ঠিক আছে। একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমরা একটা ইকুয়াল টু দিয়ে একটা অ্যারো বানাবো এরকম করে। এই অ্যারোটার জন্যই আমরা এই ফাংশনটা যেটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যারো ফাংশন, ঠিক আছে। আমরা কি করলাম, প্রথমে একটা ভেরিয়েবল বানালাম, যেভাবে আমরা ভেরিয়েবল ডিফাইন করি, এটা লেট দিয়ে কনস্ট দিয়ে যা খুশি বানাতে পারেন। তো আমি এখানে কনস্ট ইউজ করছি কারণ আপনারা বেশিরভাগ কনস্ট ইউজ করবেন আপনার লাইফে, সেই কারণে কনস্টের প্র্যাকটিসটা করে রাখুন। তো কনস্ট অ্যারো ফাংশন নামে একটা ভেরিয়েবল, তারপরে ইকুয়াল টু দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, করার পরে আমরা একটা অ্যারো দেবো এরকম করে, ঠিক আছে। এই অ্যারোটার জন্যই এর নাম অ্যারো ফাংশন। এবার এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এটাই হচ্ছে আমাদের ফাংশন, ব্যাস। এটাই হচ্ছে আমাদের একটা অ্যারো ফাংশনের সিনট্যাক্স, ঠিক আছে। এর মধ্যে এবার আপনাকে যদি জিজ্ঞেস করি ফাংশনের বডি কোনটা হবে, দেখুন আমাকে দিয়েই দিয়েছে এখানে আমাদের এআই। তো ফাংশনের বডি যদি জিজ্ঞেস করি, এটা কি ফাংশনের বডি, এই যে যেখানে আমার কার্সারটা রয়েছে এখানে, এই যে এটা কি ফাংশনের বডি, যারা যারা হ্যাঁ হ্যাঁ বলছেন হ্যান্ড রেজ করুন দেখি। আমি যেখানে কার্সারটা নিয়ে রেখেছি এটা কি আমাদের ফাংশনের বডি, হ্যাঁ কি না, যারা হ্যাঁ বলছেন হ্যান্ড রেজ করুন, ঠিক আছে। তো আমরা জানি যেখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকে তার মধ্যেই আমাদের ফাংশনের বডি লিখতে হয়, তো এখানেও সেই জিনিসটাই হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফাংশন বডি। এর মধ্যে আমরা রিটার্ন স্টেটমেন্টও লাগাতে পারি, রিটার্ন 0 অথবা 1 যা খুশি আপনি দিন এখানে। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন অথবা অ্যারো ফাংশন। এবার অ্যারো ফাংশনের থেকে আমাদের নর্মাল ট্রেডিশনাল ফাংশনের ডিফারেন্সটা কোথায়, একদিক দিয়ে আপনি বলতে পারেন যে লেখার ধরনে একটু ডিফারেন্ট এটা, কারণ আমাদের এখানে অ্যারো দিয়ে আমাদের ফাংশন তৈরি করতে হয়, তাই তো। এবার যদি আমি কিছু একটা কাজ করি, ধরুন আমি এখানে যে ফাংশন নেম বলে যে ফাংশনটা বানিয়েছি, এই ফাংশনটাকে যদি আমি কনসোল লক করি, ধরুন আমি এই ফাংশনের রিটার্নটাকে দেখতে চাই যে এখানে কি রিটার্ন হচ্ছে। তো এখানে যদি কাউকে জিজ্ঞেস করি আমি এখানে আমাদের রিটার্ন কি হচ্ছে, কে বলতে পারবে এই ফাংশনটার মধ্যে রিটার্ন কি হচ্ছে, দেখে বলুন আমাকে। এখানে আমি একটা জিনিস রিটার্ন করেছি, সেই রিটার্নের ভ্যালুটা কি, এটাই আমি জিজ্ঞেস করছি। একজন বললেন 1, ওপরেরটার কথা বলছি ম্যাম, নিচেরটার না। তো নর্মাল যে ফাংশন ওটার কথা বলছি। 0। 0, অবভিয়াসলি, কারণ এখানে রিটার্নের পরে 0 লেখা আছে, তো আমার এখানে রিটার্ন কি হবে, 0ই হবে। কিভাবে, তো আমি যদি এখানে কনসোল লক করি, দেখুন কনসোল লক ফাংশন নেম বলে যে ফাংশনটা আমরা তৈরি করেছি সেটাকে জাস্ট কল করেছি আমি কনসোল লগের মধ্যে। যদি আমি এটাকে সেভ করি, কনসোলে দেখবেন 0 দেখাবে, এই যে এখানে আমার 0 আসছে। যদি আমি এখানে রিটার্নটাকে 0 না রেখে আমি ধরুন এখানে আমার নাম দেবো ঐন্দিল, সরি, সেভ করি, এখানে আমার ঐন্দিল আসবে। তো এটাই আমার রিটার্ন হচ্ছে এখানে, তাই তো। এখানেই আমরা ফাংশনের মধ্যে জাস্ট এই ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি, আমাদের এখানে কোনো অপারেশন হচ্ছে না, জাস্ট আমি একটা ভ্যালু রিটার্ন করছি। সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের জাস্ট একটা স্ট্রিং, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা। তো এখানে আমি যদি সেটা করি, এই অ্যারো ফাংশনেও আমি সেটা করতে পারি। তো ধরুন এখানে আমি কি করব, গোলদার, আমি এখানে গোলদার অথবা এক কাজ করি, আমি এখানে অ্যারো ফাংশন লিখে রাখি, অ্যারো ফাংশন রিটার্ন, ঠিক আছে। আমি এখানে অ্যারো ফাংশন রিটার্ন, আর এটাকে আমি লিখে রাখছি ট্রেডিশনাল
ট্রেডিশনাল ফাংশন রিটার্ন, ঠিক আছে, সেভ করব। তো ট্রেডিশনাল ফাংশন রিটার্ন কে করছে? আমাদের এই ফাংশনটা। আর আমি যদি এখানে অ্যারো ফাংশনটাকে প্রিন্ট করি, কনসোল লগ অ্যারো ফাংশন, যেভাবে আমরা নর্মাল ফাংশন কল করি সেভাবেই এটাকে কল করতে হয়, জাস্ট এটা লেখার ধরন আলাদা। তো আমি যদি এটাকে সেভ করি, দেখবেন এখানে ট্রেডিশনাল ফাংশন রিটার্ন, অ্যারো ফাংশন রিটার্ন যেভাবে আমাদের রিটার্ন হচ্ছে। এবার অ্যারো ফাংশন আমরা কেন ইউজ করব? অ্যারো ফাংশন আমরা তখনই ইউজ করব যখন আমাদের কিছু স্পেসিফিক কাজ থাকবে। যেমন অ্যারো ফাংশন সাপোর্ট করে ইমপ্লিসিট রিটার্ন, খাতায় লিখে রাখতে পারেন, আমি বলে দিচ্ছি এমনি। অ্যারো ফাংশন আমাদের ইমপ্লিসিট রিটার্ন সাপোর্ট করে। কি সাপোর্ট করে? ইমপ্লিসিট রিটার্ন, আমি এখানে লিখেও রাখছি, এটা একটা ফিচার, ঠিক আছে। অ্যারো ফাংশন সাপোর্টস ইমপ্লিসিট রিটার্ন, ঠিক আছে। কি বললাম? অ্যারো ফাংশন সাপোর্টস ইমপ্লিসিট রিটার্ন। এই ইমপ্লিসিট রিটার্নের মানে কি? মানে একটাই, অ্যারো ফাংশনের মধ্যে আপনাকে রিটার্ন লিখে এইভাবে লেখার দরকার পড়ে না। অ্যারো ফাংশনের মধ্যে আপনি যদি কোনো একটা ভ্যালু যদি আপনি রিটার্ন করতে চান, তো আপনাকে এত বড় ফাংশনের বডি লেখার দরকারই নেই, যে আমি এই ফাংশনের বডিটা যে লিখে রেখেছি যার মধ্যে আমি কি করছি, রিটার্ন লিখে একটা স্ট্রিং রিটার্ন করছি। যদি আমি চাই, আমি এই পুরো বডিটাকে রিমুভ করে দিতে পারি, দিয়ে জাস্ট এক লাইনে আমি রিটার্ন করতে পারি। কি করব? আমি এখান থেকে এইগুলোকে রিমুভ করে দেবো, বডিটাকে কমপ্লিটলি রিমুভ করে দেবো, দিয়ে আমি জাস্ট যেটাকে রিটার্ন করতে চাই সেটাকে এক লাইনে রিটার্ন করতে পারবো। কিভাবে করব? তো আমি জাস্ট এখান থেকে ফাংশনের বডিটা রিমুভ করে দিচ্ছি, দেখুন ফাংশনের বডি রিমুভ করে দিয়েছি। এখানে কিন্তু আমাকে কোনো এরার দেখাচ্ছে না, ভালো করে দেখুন এখানে কিন্তু কোনো এরার নেই, ঠিক আছে। আমি যদি এটাকে সেভ করি, দেখুন এখানে কোনো এরার নেই, কোডের মধ্যে কোনো ভুলই নেই অ্যাকচুয়ালি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে যে ফাংশনটা আমি বানিয়েছি সেই ফাংশনটা কিছুই রিটার্ন করছে না, অ্যাকচুয়ালি আমাদের একদম ফাঁকা জিনিস রিটার্ন করছে এখানে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে দেখি এইটাকে রিমুভ করে দেখি, ওকে, এবার আমার এরার আসবে, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, আমি এটাকে যা ছিল তাই করে দিই, এক সেকেন্ড। দেখুন আমার এখানে যে ফাংশনটা অ্যারো ফাংশন বানিয়েছি আমি, এখানে আমি কি চাচ্ছি, এক লাইনে রিটার্ন করব অথবা ইমপ্লিসিট রিটার্ন করব। তার জন্য আমি কি করতে পারি, আমি যে অ্যারোটা লিখেছি এই অ্যারোটার পরে আমি যে জিনিসটা রিটার্ন করব সেটা লিখে দেবো এইভাবে। কি করব? অ্যারোর পরে আমি যে জিনিসটাকে রিটার্ন করতে চাই সেটাকে লিখে দেবো, যেটা আমার কি, অ্যারো ফাংশন রিটার্ন বলে একটা স্ট্রিং রিটার্ন করছিলাম সেটাকে লিখে দিলাম। সেভ করি, দেখুন সেভ করলাম, করার সাথে সাথে আমাদের অ্যারো ফাংশন রিটার্ন স্টেটমেন্টটা আমার চলে এসেছে। তো আমাদের নর্মাল ফাংশন লিখতে গেলে এত দূর আমাদের বডি বাড়াতে হয়, বাড়ানোর পরে আমাদের রিটার্ন লিখে তারপরে আমাদের যে জিনিসটা রিটার্ন করতে চাই সেটাকে আমাদের লিখে রাখতে হয়। কিন্তু অ্যারো ফাংশনে আমাদের ইমপ্লিসিট রিটার্ন বলে এটাকে, অর্থাৎ এখানে আমাদের ফাংশনের বডি যদি না লিখে আমি যদি যে কোনো একটা ভ্যালু ডাইরেক্টলি রিটার্ন করাতে চাই আমি সেটা করতে পারি। এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন ইমপ্লিসিট রিটার্ন কি হয়? বোঝাতে পেরেছি? ইমপ্লিসিট রিটার্ন বোঝাতে পেরেছি? যারা যারা বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করুন দেখি। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে যে নর্মাল ফাংশন আর অ্যারো ফাংশনের মধ্যে আমাদের কিভাবে রিটার্নটা হচ্ছে, ঠিক আছে। যদি না বোঝা যায় আমি আরেকবার বলছি, ঠিক আছে, প্রথম থেকে, যেহেতু আমরা পুরো স্ট্রাকচারটা বানিয়ে ফেলেছি এবার আমরা একটুখানি প্রথম থেকে রিক্যাপ করি। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফাংশন, যেখানে আমাদের যদি কোনো ভ্যালু রিটার্ন করতে হয়, অর্থাৎ যদি আমি চাই যে এই ভ্যালুটা আমাদের এই ফাংশনের নামের মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকবে, যখন আমি কনসোল লগ করব আমাদের এই ভ্যালুটা আমাদের দেখাবে, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফাংশন যেটা আমরা এতদিন করছিলাম। অ্যারো ফাংশনে সাপোর্ট করে ইমপ্লিসিট রিটার্ন। সেটার কাজ কি? সেটার কাজ একটাই, সেটা হচ্ছে আমরা রিটার্ন লিখে যে এত দূর লিখছি, আমরা ফাংশনের বডিটাকে এত দূর এক্সটেন্ড করছি, আমার অ্যারো ফাংশনে করা লাগে না। আমাদের অ্যারো ফাংশন এক লাইনে রিটার্ন করতে পারে, অর্থাৎ আমি যদি এখানে যে জিনিসটা রিটার্ন করতে চাই সেটা যদি এইভাবে লিখে রাখি, এটা কিন্তু একটা ফাংশনের মধ্যেই পড়ছে, কিন্তু এখানে আমাদের কোনো রিটার্ন লেখা লাগবে না, কোনো ফাংশনের বডি বানানো লাগবে না, জাস্ট আমি যেটাকে রিটার্ন করতে চাই সেটাকে আমি এভাবে রিটার্ন করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখুন কতটা সিম্পল হয়ে গেছে আমাদের জিনিসটা, যে আমরা এতদূর এই জিনিসটাই করছিলাম কিন্তু সেটাকে আমরা এক লাইনে, এই 13 নম্বর লাইনের মধ্যে পুরোটার মধ্যে আমি একটা ফাংশন বানিয়েছি। তো আপনারা কোনটা ইউজ করতে চান, এ না বি? আমি বলছি বি। তো যারা যারা বি ইউজ করবেন, অর্থাৎ অ্যারো ফাংশন যারা ইউজ করতে চান হ্যান্ড রেজ করুন দেখি। অ্যারো ফাংশন খুবই সিম্পল, খুবই ইফেক্টিভ একটা জিনিস। আপনি যদি অ্যারো ফাংশন ইউজ করেন, নর্মাল ফাংশন আপনার ইউজ করা লাগবে না, কারণ অ্যারো ফাংশনে অনেক এক্সটেন্ডেড আমাদের ফাংশনালিটি আছে। এটা গেল একটা জিনিস। এবার তাহলে এই অ্যারো ফাংশনের ইমপ্লিসিট রিটার্নের একটু ফিচারটা বোঝা যাক, কিভাবে আমরা এখানে আর্গুমেন্ট বানাবো, কিভাবে আমরা প্যারামিটার দিয়ে সেটাকে রিটার্ন করব, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট লিখে রাখছি প্যারামিটার্স ইন অ্যারো ফাংশন, ওকে।
তো আমি এখানে একটা অ্যারো ফাংশন বানাচ্ছি, সিম্পল একটা অ্যারো ফাংশন বানাবো, ধরুন সাম বলে, যে যোগ করব আমি, ইকুয়াল টু দিয়ে আমি এখানে দুটো ভ্যালু নেব, কি এ আর বি, যেভাবে আমরা এই ফাংশনে করতাম সেইভাবেই করব। এর মধ্যেও যেমন আমরা প্যারামিটার বানাতাম, এখানেও আমাদের প্যারামিটারগুলো এর মধ্যে বানাতে হবে। এবার ইকুয়াল টু দিয়ে আমি একটা অ্যারো লিখবো, ঠিক আছে? অ্যারো লিখে এবার আমি যদি চাই, আমি ডাইরেক্ট রিটার্ন করব কি এ আর বির যোগফল। কিভাবে করব? ধরুন আমার এখানে কি লাগবে, আমি এখানে চাই সাম ইজ, এইভাবে লিখতে চাই সাম ইজ, যেটা আমি স্ট্রিং একটা, এটা একটা স্ট্রিং, এরপরে ধরুন আমি কি করব, একটা প্লাস দিয়ে, এটা করা যেতে পারে, স্ট্রিং এর কনক্যাটিনেশন দেখানো যেতেই পারে, অথবা এক কাজ করা যাক, আমি ডাইরেক্ট এটাকে আপাতত এইভাবে লিখছি, পরে আমি স্ট্রিং এর কনক্যাটিনেশন বোঝাবো, ঠিক আছে? কি করলাম, ইকুয়াল টু দিয়ে একটা অথবা একটা অ্যারো দিয়ে আমি এ প্লাস বি লিখে রেখেছি এখানে জাস্ট। তো এই যে এ প্লাস বি, এটার মানে কি, আমি জাস্ট এখানে এ প্লাস বির যে ভ্যালু, সেটাকে ইমপ্লিসিটলি রিটার্ন করার চেষ্টা করছি। মানে আমার এ প্লাস বি করে যে ভ্যালুটা আসবে, সেটাকে আমি জাস্ট আমার ফাংশনের মধ্যে রিটার্ন করে দেবো, সেটাই আমি এখানে বুঝিয়েছি। কারণ আমার এখানে অ্যারো ফাংশনে কি জিনিস, রিটার্ন লেখা লাগে না, তাই আমি এখানে কোনো রিটার্ন জিনিস লিখিনি। তো এটার মানেও যা। আর আমি যদি এটাকে একটুখানি নর্মাল উপায় করার চেষ্টা করি, দেখুন আমি এখানে সাম টু বলে একটা ফাংশন বানাচ্ছি, টু, আর এখানে সেম জিনিসই করব কিন্তু রিটার্ন দিয়ে লিখবো। তো এখানে আমি রিটার্ন এ প্লাস বি, এটার মানেও যা, অর্থাৎ এই যে আমি পুরোটা লিখে এখানে করলাম, আর এখানে এইটুকুর মানেও তাই, ঠিক আছে? অর্থাৎ এই দুটো সেম ফাংশন, সেমই কাজ করবে, কিন্তু একটা একটুখানি ছোট, একটা একটুখানি আমাদের এক্সটেন্ডেড, অর্থাৎ তার বডির মধ্যে কিছু একটা জিনিস রয়েছে। তো আপনারা বলুন কোনটা ইউজ করবেন, সাম নাকি সাম টু, কোনটা ইউজ করলে আপনাদের বেটার হবে? দেখুন লিখি, সরি সরি লিখুন দেখি কোনটা আপনারা ইউজ করলে আপনাদের সুবিধা হবে, দেখি সাম নাকি সাম টু বলে যে ফাংশনটা বানিয়েছি সেটা, কোনটা আপনারা ইউজ করতে চান? লিখুন দেখি। একজন বলেছেন সাম, 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 বাকিরাও লিখে দিন, তাহলে বুঝে যাই। ঠিক আছে, আই গেস সবাই সাম বলে যে ফাংশন, অর্থাৎ যেটা ছোট একদম এক লাইনের ফাংশন, সেটাই আপনারা ইউজ করতে চাইছেন, ভালো। তাহলে আমি এখানে সাম ফাংশনটাকে যদি কল করি, কনসোল ডট লগ, আমি এখানে সাম ফাংশনটাকে কল করব, সরি সরি, সাম করার পরে 2 আর 3 আমি এইভাবে লিখে দেবো। যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে আমার 5 চলে এসছে। তো এখানে আমার ইমপ্লিসিট রিটার্ন, এক লাইনে ইমপ্লিসিটলি আমার রিটার্ন করে দিচ্ছে ভ্যালু। তো এখানে আমরা কোনো রিটার্ন স্টেটমেন্ট লিখছি না, জাস্ট একটা ফাংশন, তার সাথে আমাদের জাস্ট রিটার্ন, এইভাবেই আমাদের এক লাইন রিটার্ন হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় ইমপ্লিসিট রিটার্ন, যেটা আমাদের অনলি অ্যারো ফাংশনে সাপোর্ট আছে, ঠিক আছে? গেল। তাহলে নেক্সট এগিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের হচ্ছে অ্যারো ফাংশনের কিছু সুবিধা, ঠিক আছে? অ্যারো ফাংশনের সুবিধা আপনারা কখন বুঝতে পারবেন, যখন আমরা কল ব্যাক ফাংশন শিখবো, ঠিক আছে? অ্যারো ফাংশনের সুবিধা আবার বলি, অ্যারো ফাংশন কোথায় আমরা ইউজ করবো বেশি, যখন আমরা কল ব্যাক ফাংশন শিখবো। কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা অ্যারো ফাংশনটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো যে ওখানে কি কাজ করে। এই যে কল ব্যাক ফাংশনের পুরো থিওরি আমাদের সবকিছু দেওয়া আছে, কি হয় কি কাজ করে সবকিছু আমি বলবো একবার করে, ওকে? চলো এবার তাহলে নেক্সট আমাদের কি, সিম্পলিফাইড অ্যারো ফাংশন, যেটা আমি এখানে করলাম সেটারই ভ্যালু দেখবেন এখানে দেওয়া আছে। এখানে সিম্পলিফাইড অ্যারো ফাংশন যেটা লেখা আছে, এটাই আমাদের ইমপ্লিসিট রিটার্ন করে। তো দেখলে আশা করি এবার বুঝতে পারবেন যে কোনটা কি করছে, ওকে? এবার আসছি, আমাদের অ্যানোনিমাস ফাংশন অলরেডি পড়া হয়ে গেছে, কিন্তু এখানে অ্যানোনিমাস ফাংশনের স্যার নতুন বলছি একটা, আমার এরর ফাংশন কি ছিল, কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন অবশ্যই। স্যার বলছি স্যার, ওই যে এরর ফাংশন যেগুলো হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য করা যায়, মাল্টিপল লাইনের জন্য কি করবো, মাল্টিপল প্যারামিটার নিলে, মানে এ প্লাস বি জায়গায় এ প্লাস বি আর এ ইন্টু বি এ মাইনাস বি সব একসাথে করতে গেলে তখন তখন তো আপনাকে সেই ফাংশনের ব্র্যাকেট, তখন সেই কার্লি ব্র্যাকেট দিয়ে বডি করতে লিখতে হবে না? হবে, তখন আপনাকে ফাংশনের বডি লিখতে হবে সিম্পলি, তখন সেই বডি দিয়ে করতে হবে তখন তো। তখন ফাংশনের বডি করতে হবে। কিন্তু যখন আপনার এইটুকু কাজ থাকবে, যেমন অনেক জায়গায় এমন কাজ সিঙ্গেল হয়, এর জন্য ঠিক আছে, সিঙ্গেল প্যারামিটারের জন্য ঠিক আছে এটা, ইয়েস, একদম, তাই ভাবছিলাম। ঠিক আছে, না হয়তো কমাতে দেওয়া যায়, ওই জন্য জিজ্ঞাসা হ্যাঁ, করলাম আর কি। ইয়েস, খুব সুন্দর প্রশ্ন। তো এটা আপনার ইউজ করলে তখনই বুঝতে পারতেন, থ্যাংক ইউ। ঠিক তাহলে আছে। এবার আসছি অ্যানোনিমাস ফাংশনের মধ্যে। অ্যানোনিমাস ফাংশনের মধ্যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটা খুব, মানে যেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি। এটা একটা কিসের এক্সাম্পল বলে দিই, এটা একটা সেট টাইম আউট বলে একটা ফাংশন হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে। সেট টাইম আউট ফাংশনের মধ্যে আমরা একটা ফাংশন পাস করি, ঠিক আছে? সেটা একটা কল ব্যাক ফাংশন, কিন্তু এটা এখানে অ্যানোনিমাস ফাংশনের মধ্যে কেন রাখা হয়েছে আমি জানি না, কারণ এটা চ্যাটজিপিটি জেনারেট করেছে সেই কারণে। এখানে আপনি অ্যানোনিমাস ফাংশনটুকু এইটুকু দেখে বুঝতে পারবেন যে কোনটুকু অ্যানোনিমাস ফাংশন, যেখানে ফাংশন থেকে শুরু হচ্ছে আর আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। বাকি যে সেট টাইম আউট লেখা আছে, এটা অ্যাকচুয়ালি কি কাজ করে বলে দিই। জাভাস্ক্রিপ্টের মধ্যে সেট টাইম আউটের একটাই কাজ, সেটা হচ্ছে আপনার কোডের যে এক্সিকিউশন সেটাকে কিছু টাইমের জন্য সে আটকে দেয়, ঠিক আছে? এখানে আমরা সেট টাইম আউট যদি ইউজ করি, এই ফাংশনটা যদি এইভাবে ইউজ করি, দেখবেন একটা জিনিস, আমি এখানে এটাকে কপি পেস্ট করছি, কপি পেস্ট করলাম, এখানে সেট টাইম আউট ফাংশনের কাজটা আপনি এখন দেখে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে
সেভ করলাম ফাইলটাকে, 2 সেকেন্ড পরে এখানে দেখুন এই যে 2 সেকেন্ড পরে গিয়ে লাস্টে গিয়ে এটা আমার প্রিন্ট হচ্ছে। আবার আমি রিলোড করছি, দেখুন 2 সেকেন্ড পরে গিয়ে আমার কোডটা প্রিন্ট হচ্ছে। এটা একটা অ্যানোনিমাস, সরি, আমাদের একটা সেট টাইম আউট ফাংশন বলে এটাকে, অর্থাৎ আমার এক্সিকিউশন টাইমটাকে 2 সেকেন্ড পর্যন্ত ডিলে করে দেয়। তো এই ফাংশনটা কি কাজ করে, কেন করে, সেগুলো আমরা পরে যখন এসিনক্রোনাস প্রোগ্রামিং পড়বো জাভাস্ক্রিপ্টের মধ্যে তখন আমরা গিয়ে দেখবো, ঠিক আছে। কিন্তু এখানে জাস্ট অ্যানোনিমাস ফাংশন কোনটা, এইখানে আমাদের অ্যানোনিমাস ফাংশন আছে এইটুকু, যেখানে আমাদের এটা অ্যাজ আ কল ব্যাক ফাংশন আমরা ইউজ করছি, ঠিক আছে। কি ইউজ করছি আমরা, একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাজ আ কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন একটুখানি পরেই পড়াবো, তখন গিয়ে আরো ভালো করে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সেট টাইম আউটের এই এক্সাম্পলটাকে আপাতত দেখার দরকার নেই, এটা আমি পরে গিয়ে আবারও দেখাবো, ভালো করে দেখাবো। তো সেইটাটুকুর জন্য ওখানে ওটা বাদ থাক, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে অ্যানোনিমাস ফাংশনটাকে দেখে নেবেন একবার। অলরাইট, এবার আসছি কল ব্যাক ফাংশনে, ঠিক আছে। কল ব্যাক ফাংশন কি কাজ করে, কেন কাজ করে, কি জন্য দরকার, কি জন্য খুব দরকার, সেটা আমরা পড়বো, ঠিক আছে। স্যার হোয়াট ইজ 2000 দেয়ার, 2000 ইজ অ্যাকচুয়ালি দ্য মিলি সেকেন্ড ভ্যালু, কারণ 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। সেই কারণে ওখানে মিলি সেকেন্ডে ভ্যালু দিতে হয় আমাদের, তাই ওখানে 2000 লেখা, ঠিক আছে। ওই জন্য আমি ওটা অতটা এক্সপ্লেন করিনি, ওটা পরে গিয়ে যখন আমরা পড়বো তখন আমরা ভালো করে দেখবো। ওকে, চলুন। তো এখানে আমরা এখন নতুন নতুন একটা থিওরি পড়বো ফাংশনে, সেটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনের মানেই হচ্ছে, এখানে দেখুন লেখা আছে, ফাংশনস পাসড অ্যাজ আর্গুমেন্টস টু আদার ফাংশনস। মানে আমিও বুঝতে পারিনি, বোঝাই। একবার আপনি এখানে পড়ে নেবেন, ফাংশন পাসড অ্যাজ আর্গুমেন্টস টু আদার ফাংশনস। এখানে আমরা ফাংশনের আর্গুমেন্ট বলতে কোনটাকে বুঝি যদি আমি জিজ্ঞেস করি, ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে আমাদের এই পার্টগুলো, অর্থাৎ যেখানে আমরা একটা ভ্যালু দিয়ে থাকি, ঠিক আছে। তাই তো, হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা বলছেন এটা। আমরা আর্গুমেন্ট বলতে কোনগুলোকে চিনি, এই যে 2 3 লিখেছি, সেটা হচ্ছে আমাদের একটা ফাংশনের আর্গুমেন্ট। কল ব্যাক ফাংশনেও কিন্তু আর্গুমেন্ট আমরা এখানে দেই, কিন্তু এখানে যেমন আমরা একটা ইন্টিজার পাস করেছি আর্গুমেন্ট হিসেবে, আমরা এখানে চাইলে এই আর্গুমেন্টে একটা ফাংশনও পাস করতে পারি। অর্থাৎ আমি এখানে একটা ফাংশন লিখবো এইভাবে, অ্যানোনিমাস ফাংশন অবভিয়াসলি, এই ফাংশনটাকে আমি এখানে রিটার্ন করতে পারি এইভাবে, এরকম। অর্থাৎ আমি একটা ফাংশনের মধ্যে, আমি কনসোল লকটাকে রিমুভ করে দিচ্ছি, খুবই কনফিউজিং হবে নাহলে। এই যে আমি একটা ফাংশনের যে আর্গুমেন্টের ভ্যালু থাকে, আর্গুমেন্ট যেখানে আমরা পাস করি, সেখানে আমরা একটা ফাংশন দিতে পারি। যে ফাংশনটাকে আমরা একটা অন্য ফাংশনের আর্গুমেন্টে দিয়ে থাকি, সেটাই হচ্ছে একটা কলব্যাক ফাংশন। আবারও বলি, যে ফাংশনগুলোকে আমরা অন্য কোনো ফাংশনের আর্গুমেন্টে দিয়ে থাকি, এখানে আমার অন্য কোনো ফাংশনকে সাম বলে এই ফাংশনটা, এই সাম বলে ফাংশনের আর্গুমেন্টে আমরা এই ফাংশনটা দিয়েছি, মানে এখানে কলব্যাক ফাংশন কে, আমাদের এখানে কলব্যাক ফাংশন হচ্ছে আমাদের এই ফাংশনটা, যেটা আমাদের সাম ফাংশনের আর্গুমেন্টের ভেতরে রয়েছে। তো এখানে তিনটে থিওরি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফাংশন, একটা আমাদের আর্গুমেন্ট, আর একটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন, ঠিক আছে। তিনটে জিনিসকে আপনি মাথায় রাখলে তবেই আপনার কলব্যাক ফাংশনটা ভালো করে আপনি বুঝতে পারবেন। তো ফাংশন যাদের প্রবলেম আছে, আমি বলবো ফাংশনটাকে একবার ভালো করে স্টাডি করুন, তারপরে আপনি আর্গুমেন্টটাকে দেখুন, আর্গুমেন্ট দেখার পরে কলব্যাক ফাংশনটাকে দেখবেন, কিন্তু আমি আজকে পড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি এইটুকুতে দেখে বুঝতে পেরেছেন যারা যারা ক্লাস করেছেন আজ পর্যন্ত, যে এই ফাংশনটুকু আমাদের সাম ফাংশনের মধ্যে একটা আর্গুমেন্ট হিসেবে আমি দিচ্ছি। এটা কে কে বুঝতে পেরেছে, হ্যান্ড রেজ করুন দেখি। সাম ফাংশনের আর্গুমেন্টে আমি জাস্ট একটা ফাংশন পাস করেছি ভ্যালুর জায়গায়, তাই তো। যারা যারা হ্যান্ড রেজ করলেন তারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো এখানে কলব্যাক ফাংশন, আমরা এই যে ফাংশনটা দিলাম, এই ফাংশনটাকে আমরা প্রিন্ট করব কিভাবে, বা এই ফাংশনটাকে আমি কাজ করাবো কিভাবে, সেটা একবার দেখা যাক। তো আমি এখানে কমপ্লিটলি একটা নতুন ফাংশন বানাচ্ছি, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত। আমি এখানে নতুন একটা ফাংশন পড়াবো, সেটা হচ্ছে আমাদের কল ব্যাক ফাংশন, ঠিক আছে। কল ব্যাক ফাংশন এখান থেকে শুরু হচ্ছে। কল ব্যাক ফাংশন বলে দিই, আমাদের ট্রেডিশনাল যে ফাংশন এইভাবে লিখি আমরা, সেভাবেও পসিবল, না হলে আমরা এইভাবে অ্যারো ফাংশন দিয়েও কল ব্যাক ফাংশন বানাতে পারি। তো আমরা আপাতত ট্রেডিশনাল ফাংশন দিয়েই দেখি। তো এখানে দেখুন একটা এক্সাম্পল দেওয়া আছে, ভালো করে দেখবেন। এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, এখানে একটা ফাংশন বানানো হয়েছে গ্রিড বলে, যে ফাংশনের মধ্যে একটা কনসোল লগ রয়েছে বডির মধ্যে, আর এখানে কলব্যাক বলে যে আর্গুমেন্টটা অথবা প্যারামিটারটা রয়েছে, সেই প্যারামিটারটাকে অন্য একটা ফাংশন কল হিসেবে এখানে কাজ করানো হয়েছে, ঠিক আছে। তো এই ফাংশনটাকে আমরা বানাচ্ছি, তো আমি এখানে একটা ফাংশন বানাই, ধরুন গ্রিড বলেই বানাচ্ছি। এখানে আমি কল ব্যাক লিখবো এইভাবে, ঠিক আছে। এখানে আমি কি বানালাম, এখানে একটা কল ব্যাক বলে কিওয়ার্ড লিখলাম, ঠিক আছে। কল ব্যাক বলে কিওয়ার্ডটা লেখার পরে আমি এখানে ফাংশনের বডিতে আমি এখানে কি করব, কনসোল লগ করব একটা জিনিস, ধরুন কনসোল লগ হ্যালো হ্যালো ফ্রম
গ্রিড ফাংশন। ঠিক আছে, আমি এখানে হ্যালো ফ্রম গ্রিড ফাংশন কনসোল লগ করছি। যদি আমি এটাকে কনসোল সরি এখানে যদি আমি গ্রিড ফাংশনটাকে প্রিন্ট করি, দেখবেন একটা জিনিস, এখানে আমার আনডিফাইন্ড কেন, এক সেকেন্ড, গ্রিড, ও এখানে তো রিটার্ন হচ্ছে না কোনো, আমি সরি এখানে তো আমার জাস্ট গ্রিড ফাংশনটাকে কল করলেই হতো, মাই ব্যাড। দেখুন, আমি এখানে গ্রিড ফাংশনটাকে কল করলাম, আমার এখানে হ্যালো ফ্রম গ্রিড ফাংশন আমার প্রিন্ট হচ্ছে, কারণ এই ফাংশনের মধ্যে কনসোল লগ রয়েছে, সিম্পল জিনিস। এবার আমি যে কলব্যাক বলে প্যারামিটারটা বানিয়েছি, সেই প্যারামিটারটাকে আমরা কি করব, এই কনসোল লগের ফাংশনের বডির কনসোল লগের ভেতর আমি এখানে গিয়ে কলব্যাক বলে আমি এভাবে এটাকে কল করব। মানে কি হলো, এখানে যে কলব্যাক বলে প্যারামিটারটাকে বানালাম, সেই প্যারামিটারটাকে আমি একটা ফাংশন হিসেবে কল করছি, যাতে আমার কি হবে, যখন আমি এই গ্রিড ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশন দেব, তখন যেন এই কলব্যাক ফাংশনটা কল হয়ে সেই ফাংশনের অ্যাকচুয়ালি আমাদের ডেটাটা যেন প্রিন্ট হয়, সেটাই আমি চাই। তো আমি এখানে কি করতে পারি, আমার যদি কলব্যাকের ফিচার অর্থাৎ এই কলব্যাকের প্যারামিটারে যদি কিছু দিতে হয়, তাহলে আমাদের এই গ্রিড ফাংশনে একটা আর্গুমেন্ট দিতে হবে। তো আমি এখানে কি করব, আমি বাইরে অর্থাৎ এই গ্রিড ফাংশনের ধরুন নিচে নতুন একটা ফাংশন বানাচ্ছি গ্রিড টু বলে, সিম্পলিফাই করার জন্য, যাতে দেখে বুঝতে পারি আমরা। গ্রিড টু ফাংশন কি করবে, জাস্ট কনসোল লক করবে আর একটা জিনিস, যেটা হচ্ছে হ্যালো ফ্রম গ্রিড টু। ঠিক আছে, হ্যালো ফ্রম গ্রিড টু ফাংশন, এটাই আমার কনসোল লক করবে। তো আমি যদি এই গ্রিড টু ফাংশনটাকে এখানে কি করি, অথবা এই গ্রিড টু না করে আমি এখানে হাই লিখে রাখছি, তাহলে ভালো বোঝা যাবে। এই যে আমি এখানে হাই লিখলাম, এই হাই লেখার পরে আমি এখানে এই হাই ফাংশনটাকে এই গ্রিড ফাংশনের মধ্যে আমি অ্যাকচুয়ালি এইভাবে পাস করে দেবো। ঠিক আছে, কি করলাম, আমি জাস্ট এখানে এই হাই ফাংশনটাকে গ্রিড ফাংশনের মধ্যে পাস করে দিয়েছি, আমি কিন্তু এখানে গিয়ে এটাকে কল করিনি, তাহলে কিন্তু ডিফারেন্ট জিনিস হয়ে যেত একটা। ঠিক আছে, আমি এখানে এটাকে কল করব না, আমি জাস্ট এখানে ফাংশনটাকে পাস করে দেবো, যেমন ভাবে আমরা একটা আর্গুমেন্ট পাস করি, সেরকম ভাবে আমি জাস্ট এই ফাংশনটাকে এই গ্রিড ফাংশনের মধ্যে পাস করে দিয়েছি। তো এবার যদি আমি প্রিন্ট করি, এখানে আমি গ্রিড টু না রেখে এটাকে হাই ফাংশন করি, সেভ করবো, দেখুন। দাঁড়া দাঁড়া, বল। না না, নেট আছে আমার। কার? না। স্যার আপনার আমার সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, এসছি এসছি, লোডশেডিং, সরি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এক সেকেন্ড, আমি একটুখানি সেট আপ করে নিয়ে রাখবেন। এই ঝড় বাদলার দিনে কি আর করা যাবে, এখন মাঝে মধ্যেই হয়। না, ঝড় এখনো শুরু হয়নি, কিন্তু আশা করি হবে খুব তাড়াতাড়ি। জাস্ট এ সেকেন্ড, আমি একবার সেট আপটা করে নিই, তাহলে আমার পড়াতে অসুবিধা হবে না। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন সবাই? অলরাইট, দেখা যাচ্ছে। অলরাইট, তাহলে যেটা বলছিলাম, কন্টিনিউ করা যাক। এক সেকেন্ড, এটা আমার ফুল স্ক্রিন কেন হচ্ছে না? ওকে, তো আমি এখানে স্ক্রিপ্ট ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, তো যেটা বোঝাচ্ছিলাম, এই অবধি কি বললাম, আমি একটা গ্রিড বলে ফাংশন বানিয়েছি, যার মধ্যে কলব্যাক বলে একটা প্যারামিটার আছে, জাস্ট প্যারামিটারটাকে আমি কল করেছি। এই প্যারামিটারটা যদি আমার ইউজ কেস যদি ইউজ করতে হয়, অ্যাকচুয়ালি ফাংশনালিটিটাকে যদি ইউজ করতে হয়, আমাদের এই প্যারামিটারের মধ্যে একটা ফাংশন পাস করতে হবে। সেই ফাংশনটা কে, সেটা হচ্ছে এই হাই বলে ফাংশনটা। তো আমি এখানে আগের যে কনসোল লগগুলো হচ্ছে সেগুলোকে আমি একবার কমেন্ট আউট করে দিচ্ছি, জাস্ট সেকেন্ড। কমেন্ট আউট করলাম। এবার যদি আমি ফিরে যাই আমার কোডের ভেতরে, দেখুন এখানে আমার কি প্রিন্ট হয়েছে, হ্যালো ফ্রম গ্রিড ফাংশন। আমি সাইড বাই সাইড কোডটাকে ওপেন করছি, তাহলে ভালো বোঝা যাবে। এবার দেখুন, প্রথমে ফাংশনটাকে কল করেছি আমি গ্রিড বলে ফাংশনটা। গ্রিড ফাংশনটা কল করার পরে এখানে আমার গ্রিড ফাংশনের যে ডেটা সেটা প্রিন্ট হয়েছে, হ্যালো ফ্রম গ্রিড ফাংশন। এটুকু বোঝা গেছে সবাই? হ্যান্ড রেজ করুন দেখি, এটুকু বোঝাতে পেরেছি? একবার আমি বলছি বলছি, এবারে বলুন যেটা বলছিলাম। আমি কি বললাম, আমি এখানে ফাংশনের মধ্যে জাস্ট এই কনসোল লগটা করেছি। কনসোল লগটা করার মানে কি, আমার এখানে গ্রিড কল করার সাথে আমার এই কনসোল লগটা আগে প্রিন্ট হবে, যেটা আমার এখানে হচ্ছে। কোথায় গেল আমার ট্যাব, এটাকে এক কাজ করি, এখানে দিয়ে দিই। দেখুন, এখানে আমার এই জিনিসটা প্রিন্ট হচ্ছে কেন, কারণ আমি গ্রিড ফাংশনটাকে কল করেছি, তার মধ্যে একটা কনসোল লগ লেখা আছে, জাস্ট এটুকু ক্লিয়ার সবার? হ্যান্ড রেজ করুন। কনসোল লগটুকু বোঝা গেছে আশা করি।
জাস্ট আমি কনসোল লক করছি, আর কিচ্ছু না। এবার আমার যে কল ব্যাক ফাংশনটা রয়েছে, এই যে কল ব্যাক বলে যে প্যারামিটারটা আমি রেখে দিয়েছি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার এখানে একটা ফাংশন কল করা। জাস্ট আমি এই প্যারামিটারটাকে একটা ফাংশনের মতো করে কল করছি, ঠিক আছে? এখানে আমি যে ফাংশনটা কল করছি, কল ব্যাক বলে যে আমি এখানে ফাংশনটাকে কল করেছি, এই ফাংশনটার কল একমাত্র তখনই কাজ করবে যখন আমি এই গ্রিড ফাংশনের মধ্যে আমি কোনো অন্য ফাংশন দেব। সেখানে আমার অন্য ফাংশনটা কে? সেই ফাংশনটা হচ্ছে আমাদের এই হাই বলে যে ফাংশনটা। অর্থাৎ আমি এখান থেকে এই ফাংশনটাকে নিয়ে এইখানে দিয়েছি, যাতে আমার এই কল এখানে গিয়ে হতে পারে। এইটুকু হচ্ছে কল ব্যাকের কাজ, ঠিক আছে? এবার আপনার কাছে ইউজ কেসটা হয়তো এখন ক্লিয়ার নয়, কারণ এটা আমার কাছেও ছিল না যখন আমি পড়ছিলাম। কারণ কল ব্যাক ফাংশন আপনি এইভাবে এখনই বুঝতে পারবেন না। এখানে জাস্ট সিনট্যাক্সটা আপনার মনে রাখতে হবে। কল ব্যাক ফাংশন আপনি কখন ইউজ করবেন এবার বলি। কল ব্যাক ফাংশন আপনার জাভাস্ক্রিপ্টে যাবতীয় যত রকম বড় বড় ফাংশন আছে, যেগুলো আপনার খুব হাই লেভেলের ফাংশন বলে যাকে, সেই হাই লেভেলের ফাংশন যখন আমরা পড়বো, যেমন একটা ম্যাপ ফাংশন, যেমন একটা ফাইন্ড ফাংশন, যেমন একটা ধরুন আমাদের, এগুলো সব অ্যারের মধ্যে আছে। সেই তারপরে আমাদের ধরুন আরও অনেক ফিল্টার বলে একটা ফাংশন হয়, রিডিউস বলে একটা ফাংশন হয়। এরকম কিছু কিছু ফাংশন আমাদের থাকে যার মধ্যে আমাদের কল ব্যাক দিয়েই কাজ করতে হয়। সেই কল ব্যাক ফাংশনটা যখন আমরা দেখব, তখন আমরা অ্যাকচুয়ালি কল ব্যাকের কাজটা ভালো করে বুঝতে পারবো। কিন্তু বিহাইন্ড দ্য সিন কল ব্যাক ফাংশন কিভাবে কাজ করে, এইভাবেই কাজ করে। অর্থাৎ যে ফাংশনের মধ্যে একটা কল ব্যাক বলে ধরুন এরকম লেখা আছে, এখানে একটা কল ব্যাক না লিখে আপনি এইভাবে লিখতে পারতেন, ধরুন কি লেখা যায়, আব্বা ডাব্বা জাপ্পা, ঠিক আছে? যা খুশি আমি লিখে রাখছি এখানে, এটাকে আমি এখানে কল করব, ঠিক আছে? আব্বা ডাব্বা জাব্বা বলে আমি একটা প্যারামিটার বানিয়েছি, কারণ প্যারামিটার আমাদের অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। এখানে আমরা যে কোনো নাম দিয়েই প্যারামিটারটা বানাতে পারি। তো এখানে আমি প্যারামিটার যে নাম দিয়ে বানিয়েছি সেই নামেই আমি এখানে কল করেছি, যাতে আমার যে কল ব্যাক ফাংশনটা আমি এখানে পাস করবো সেটা যেন আমার এখানে প্রিন্ট হয়, ঠিক আছে? তো এখানে প্যারামিটারটা জাস্ট কল ব্যাক রাখার মানে কি, যাতে আপনাদের বোঝাতে পারি যে এটা একটা কল ব্যাকের প্যারামিটার, ঠিক আছে? এটা একটা কল ব্যাকেরই প্যারামিটার, সেই কারণে আমি এখানে নামটা কল ব্যাক রেখেছি। এটা কিন্তু জাস্ট কল ব্যাক রাখলে আপনি নাও কল ব্যাক নাও রাখতে পারেন, এখানে যে কোনো নাম দিলেই এটা কাজ করবে। জাস্ট আপনি এইটুকু মনে রাখুন। এবার আমি একটুখানি এঁকে দেখাই যে কি বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে এটা। তো ধরুন আমার কাছে একটা ফাংশন আছে, এখানে আমার গ্রিড ফাংশন, এই যে এটা কি আমাদের গ্রিড ফাংশন, ঠিক আছে? গ্রিড ফাংশনের মধ্যে দুটো জিনিস আমাদের হচ্ছে কি কি, একটা হচ্ছে কনসোল লগ, আর একটা আমার কল ব্যাক ফাংশন কল, ঠিক আছে? এই কলটা আমাদের কখন হবে, যখন আমাদের গ্রিড ফাংশনে আমি কোনো আলাদা ফাংশন প্রোভাইড করবো তাকে। যেমন আমি এখানে হাই ফাংশনটা আমি একে দিয়েছি। তো এখানে ধরুন আমার কাছে আর একটা, কোথায় গেল আমার কাছে, আরে ওকে, আমার কাছে আর একটাও ফাংশন আছে, যেটার নাম কি দিয়েছি আমি, হাই বলে। এখানে আমি একটা ফাংশন বানিয়েছি যার নাম কি, হাই। এই ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের কখন কাজ করবে, যখন আমি এই হাই বলে ফাংশনটাকে আমি এই কল ব্যাকের মধ্যে আমি প্রোভাইড করব, তখনই অ্যাকচুয়ালি আমাদের গ্রিড ফাংশনের মধ্যে এই ফাংশনটাও কল হয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্ট করবে ডেটাটা। যেমন আমার এখানে হচ্ছে এই ফাংশনটা তুলে আমি জাস্ট এই গ্রিড ফাংশনের প্যারামিটার অথবা আর্গুমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলে যখন আমার এই গ্রিড ফাংশন একটা আর্গুমেন্ট পেয়ে গেল, তখন এই যে কল ব্যাক আমার এখানে রয়েছে সেটা আমার তখন কল করছে, বা আমাদের তখন সেই কাজটা করতে বলছে, ঠিক আছে? এটাই হচ্ছে কল ব্যাক ফাংশনের অ্যাকচুয়ালি কাজ। একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন আমরা এইভাবে কল করতে পারি অথবা কাজ করাতে পারি, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কল ব্যাক ফাংশন, ঠিক আছে? এটা একটা একটুখানি টপিকটা একটুখানি হার্ড হয়ে যেতে পারে আপনাদের জন্য, কিন্তু কল ব্যাক ফাংশন ছাড়া জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আমাদের বহুত এমন জিনিস আছে যেগুলো কল ব্যাক ফাংশন ছাড়া চলে না। যখন আমরা জাভাস্ক্রিপ্ট বা নোড জেএস পড়বো, তখন কল ব্যাক ফাংশনের কাজ আপনারা বুঝতে পারবেন যে এইভাবেই এটা কাজ করে, কিন্তু তখন আর এত হাই লেভেলের নলেজ আপনার লাগবে না। তখন জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে এই ফাংশনটা কল ব্যাক এক্সপেক্ট করে, তাহলে আমি এই ফাংশনের যে প্যারামিটারটা আছে সেখানে আমি একটা ফাংশনই পাস করব। যেমন আমি যদি এখানে গ্রিড ফাংশনের মধ্যে আমি যদি এখানে নতুন একটা ফাংশন বানাই, এখানে যদি আমি একটা এইভাবে ফাংশন লিখি, ফাংশন, এখানে আমি কি করব, কনসোল লগ কিছু একটা হাবিজাবি, এই যে আমি এখানে একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটা অ্যাকচুয়ালি আমার এই কল ব্যাকে গিয়ে এখানে গিয়ে কল হয়ে গেল, ঠিক আছে? এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখবেন এই হাওয়া যাওয়াটা প্রিন্ট হচ্ছে, এই যে। তাহলে এখানে অ্যানোনিমাস ফাংশন কোনটা, কে বলতে পারবে আমাকে? এই পার্টের মধ্যে অ্যানোনিমাস ফাংশন কে আছে, কে বলতে পারবে? অ্যানোনিমাস ফাংশনের আশা করি কোনো নাম হয় না, যতদূর আমরা জানি, তাই তো?
তাহলে কে আমার এখানে, ইয়েপ, গ্রিটের মধ্যে যে ফাংশনটা আছে, গ্রিড ফাংশনের মধ্যে যে ফাংশনটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন, যেটা আমাদের এই কল ব্যাকের মধ্যে গিয়ে আমাদের কল হচ্ছে। সরি সরি, কোথায় গেল আমার, অফ, কি ঝামেলা, কোন ডিসপ্লেটা আমার চলছে, এক সেকেন্ড দেখে নি। হ্যালো হ্যালো, ওকে, ডেটার তো ঠিকই আছে, এক সেকেন্ড। মাঝ রেকর্ডিং এ এটা তো হলে ঝামেলা হয়ে যাবে। এক সেকেন্ড, স্টপ প্রেজেন্টিং। ওকে, ঠিক আছে, এক সেকেন্ড। আমার ওবিএসটা অ্যাকচুয়ালি প্রবলেম করছে, কারণ লোডশেডিং এর পরে আমার এই মনিটরটা ক্যাচ করছে না আর।